ওয়েলকাম শুভম ক্লাসেস, গুড মর্নিং। আমাদের শুভম ক্লাসেস আজকে যে ভিডিওটা এনেছে এবং আমি এবং আমার টিম আজকে আমার কথাই ছিল যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমরা একটা কেরিয়ার কাউন্সেলিংয়ের ক্লাস করব, যে কোন লাইন নিয়ে পড়লে, কিভাবে পড়লে আমরা কতদূর এগোতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা প্রবলেম থাকে যে আমরা কিভাবে এগোবো সেটা নিয়ে ক্লারিফিকেশন থাকে না লাইফে। কোনটা আমার জন্য দরকার, কোনটা আমার জন্য না। অনেকে অহংকারের সাথে নিয়ে নেবে, কেউ সায়েন্স বা কেউ কমার্স, কেউ আর্টস, কেউ আবার জেদের জন্য নেবে, কেউ আবার হয় কি আহ, আমার টিচার বলেছে তাই আমি নিচ্ছি, কেউ আবার বলে বাবা মা বলেছে তাই নিচ্ছি। দেখো, প্রত্যেকেরই এক একটা পার্সপেক্টিভ থাকে, কোনো পার্সপেক্টিভই ভুল নয়। কিন্তু যদি আমরা কোনো একটা লাইন চয়েস করার আগে, ঠিক আছে, আমরা যদি বুঝে নিই হ্যাঁ এই লাইনটা নিয়ে আমরা কীভাবে এগোতে পারবো, কি করতে পারবো, কি কি বৃত্তান্ত থাকবে আমাদের লাইনে আমরা ভবিষ্যতে কি হতে চাই, এইগুলো নিয়ে ম্যাটার নিয়ে প্রচুর কাজ করি, তাহলে বেটার হবে। বেশি বড় ভিডিও আজকে দেবো না। খুব দেখো, কেরিয়ার কাউন্সেলিং কি হবে না হবে একটা ছোট ভিডিওতে বলা সম্ভবই নয়। লাইফকে তো কখনো একটা ছোট ভিডিওতে আমরা কনক্লুড করতে পারি না। তো হ্যাঁ, কিছুটা চেষ্টা করব, কিছুটা যেটা তোমাদের জন্য সাফিসিয়েন্ট। এবং যদি কোনো প্রবলেম থাকে, আরও কিছু জানার ইচ্ছা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে বা আহ, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানেও কোশ্চেন করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার সময় মধ্যে দিয়ে, শিডিউলের মধ্যে দিয়ে। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এরকম একটা সুন্দর নোটপ্যাড পৌঁছে গেছে। যাদের কাছে পৌঁছায়নি কোনো সমস্যা নেই, আমরা বোর্ডের মধ্যেই দেখে নেব। তো দেখবে আহ, মোটামুটি 3 নম্বর একটা পেজ আছে। এই পেজটা আমরা দিয়ে দিয়েছিলাম যে আজকের দিনে তোমরা দেখে এটাকে বুঝতে পারো যে জিনিসটা কি হচ্ছে কি হচ্ছে না। আমরা শুভম ক্লাসেসের মধ্যে 3 রকমের স্ট্রিমকে নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আমরা কমার্সের ইনস্টিটিউট, আমাদের একটা কমার্সের ইনস্টিটিউট, যেখানে এই চত্বরে সব থেকে মানে বেস্ট অফ দি বেস্ট আমরা কমার্সের স্টুডেন্ট তৈরি করি। কিন্তু তাও শুধু কমার্স নিয়ে বলাটা উচিত নয়, কেন প্রত্যেকটা লাইনেরই সমান সম্মান আছে। তো যাই হোক, যদি কিছু প্রবলেম হয় বা কিছু হয় আমাকে বলবে, বলে দেবো। মাধ্যমিক এক্সাম সব থেকে বড় এক্সাম বলা হয় কেন, আমাদের লাইফে প্রথম বোর্ড এক্সাম। আর এই বোর্ড এক্সামে আমাদের একটু রিল্যাক্স থাকতে হয়। কি রিল্যাক্স থাকতে হয় স্যার? প্রেশার, প্রেশার তো নেব, ঠান্ডা, পেশেন্স, এক্সামটা যায়। আর খুব একটা বড় বলা যেতে পারে, আমরা সার্ভাইভ করে আসি এক্সামটাকে। যখন অনেকের মন ভেঙে যায়, অনেকের মন তৈরি হয়ে যায়, অনেকের ভয় থাকে। তো সেই ভয়ের মধ্যে দিয়ে আজকে আমরা একটু একটু করে এগোবো, যে স্যার আমরা কি কি করে এগোতে পারি প্রপার। দেখো, 3টে তো লাইন হয় বেসিক্যালি, আর্টস, সায়েন্স, কমার্স, তাই তো? সব থেকে বেশি কম্পিটিশন আর্টসে থাকে। কেন? ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আর্টস নিতে পছন্দ করে, যে একটু সোজা আছে। কিন্তু এইটাকে নিয়ে ভাবছে না যে ভবিষ্যতে আর্টসের লাইনটা কি আছে। তো আমরা লাইনগুলোকে একটু জানি, যে আমরা যে জার্নিটা শুরু করবো সেই জার্নিটা আমরা কি শেষ করতে পারবো, সেটাও একটা প্রশ্ন। তো আমাদের আর্টস যে লাইন, সেই লাইনের সাবজেক্ট কম্বিনেশন এইগুলো: বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে আমাদের, তোমরা জানো যে এখন সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গেছে। আর সেপ্টেম্বরে পরীক্ষা ফার্স্ট, আর সেপ্টেম্বরে পরীক্ষা যখন আমাদের মার্চ মাস থেকে পড়া শুরু করে দিতে হয়, যে কোনো স্ট্রিমে হোক, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিমে হোক। এবার স্যার, আমি তো জাস্ট এখানকার ইকোনমিক্স পেপারটাই পড়াই, বাট হ্যাঁ, এই আর্টসের একটা সব থেকে বড় জিনিস, যে আর্টসে একটা সিকিউর ব্যাপার কি আছে, আমরা টিচার হতে পারি। অ্যাকচুয়ালি এর বেস্ট লাইনই হচ্ছে টিচার বা প্রফেসর হওয়া। সেটাই হচ্ছে আমাদের বেস্ট লাইনের মধ্যে পড়ে। কি করে? আমরা আর্টস নিয়ে পড়ার পর বিএ, তারপর এমএ করি, হ্যাঁ পিএইচডি আছে, অনেক কিছু আছে, সেগুলো সেগুলো নিয়ে সমস্যা নেই। হওয়ার পর আমরা ম্যাক্সিমাম কোন জায়গাটাতে পৌঁছাতে পারবো। যেমন স্যার, কিছু কিছু বলেছি, সব তো বলাই সম্ভব নয়। আমরা কিছু রিসার্চ করতে পারি, ইকোনমিক্স হতে পারি, মাস কমিউনিকেশনে যেতে পারি, হিস্টোরিয়ান হতে পারি, ঠিক আছে? তারপরে অনেকে আছে, অনেক রকমের থাকে। তো এরকম হওয়া যায়। তো একটা কথাই কি, আর্টসের কম্পিটিশনটা প্রচুর বেশি। অ্যাট প্রেজেন্ট আর্টসেরও নিজস্ব কোনো
প্রপার লাইনটা তৈরি হতে পারে না এখন। আর স্টুডেন্টদের কি হয়, অত দূর জার্নি, 26-27 বছর পর্যন্ত জার্নি করবো স্যার, একটা প্রফেসর হব, কি করে সম্ভব এতটা, অনেকে না আগের থেকেই হার মেনে যায়। ঠিক আছে, তো নো ডাউট সাবজেক্ট তো ভালো, পড়াশোনা তো আমাদের ভালো করেই করতে হয়। সায়েন্সের সম্পর্কে আমরা ম্যাক্সিমাম লোক জানি কেন, আমাদের ছোটবেলা থেকে সায়েন্স সায়েন্স করাই হয়, আমাকেও করা হয়েছিল। বাট আমি আর্টস নিয়ে যেতে চেয়েছিলাম, আর ভাগ্যের জোরে আমি কমার্সে চলে এসেছি। তো সায়েন্সে সত্যিই অনেক রকমের লাইন থাকে, এটা নো ডাউট, আর থাকবেই। কেন, ব্রিজ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে এত কিছু হচ্ছে, গাড়ি চালাচ্ছ, সব কিছু তো ইনোভেশন থেকে শুরু করে সব কিছুই আসে। তো আমরা সায়েন্সটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। আমি তোমাদের সবসময় বলবো যে পিওর সায়েন্স ব্যাপারটা নেওয়ার চেষ্টা করবে যদি সায়েন্স নাও। সায়েন্স নিয়ে যেমন পিওর সায়েন্সে যদি যাই, এই সাবজেক্টগুলো আসে, বাংলা ইংরেজি তো কম্পালসারি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ঠিক আছে, এগুলো ঢুকতে থাকে। ইকো সায়েন্স একটা সায়েন্স তৈরি হয়েছে, যে সায়েন্সে কি হচ্ছে, সত্যি কথা বলতে গেলে এখানে সেইভাবে সব রকমের পেপারগুলো সায়েন্সের নেয় না। যারা সায়েন্সে ধরো ফিজিক্সকে ভয় পায়, ইকো সায়েন্সে তাদের নেই, অনেকের অনেকের নেই। এবার ইকো সায়েন্সটা বেস্ট হচ্ছে সরকারি চাকরি পড়া যদি পড়তে চাও। এছাড়া জিওগ্রাফি একসময় প্রচুর টিচার লাগতো, এখন সেইভাবে পরিস্থিতিটা নেই যে আমরা জিওগ্রাফি নিয়ে এগোবো। কেন, কম্পিটিশন বেড়ে গেছে, সবাই জিওগ্রাফি পড়তে চায়। তোমাদের জাস্ট একটা কথাই, সরকারি চাকরি যেমন এসএসসি, ইউপিএসসি, এগুলো যে পড়াশোনা আছে, রেলওয়ে, তার জন্য যদি ইকো সায়েন্স নাও, ভালো, সত্যিই ভালো, মানে খুবই সুন্দর। এছাড়া একটা বায়ো সায়েন্স আছে, যারা নিয়ে এগোতে চায়। এবার স্যার পিওর সায়েন্সটাকে না পুরোপুরি ইঞ্জিনিয়ারিং লাইনে দিয়ে দিয়েছে, আর আমাদের ইকো সায়েন্সটাকে টিচিং লাইন, অবশ্যই টিচিং লাইনে বেস্ট। বায়ো সায়েন্সটা আমাদের ডাক্তার হওয়া, এছাড়াও অনেকগুলো লাইন থাকে, শুধু কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, অনেকে ফার্মিস্ট হয়, অনেকে হচ্ছে বিভিন্ন রকমের কাজ বাজ, যেগুলো ধরে নাও মেডিকেল রিলেটেড কাজ বা ইনস্ট্রুমেন্ট রিলেটেড কাজ সবই করে। এছাড়া তো আরও ছোটো ছোটো কোর্স আছে, অনেকে পলিটেকনিক, তারপরে আইটিআই, অনেক রকমের আছে। কিন্তু ওইগুলো হচ্ছে একটা লাইন, যে লাইনে হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম জায়গায় রিচ করার জন্য থাকে না। তো ম্যাক্সিমাম জায়গায় একমাত্র কি থাকে, পিওর সায়েন্স, বায়ো সায়েন্সে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এবার আমি একটা কথা বলি, সায়েন্স নিয়ে তখনই এগো যে তুমি অত দূর পর্যন্ত যেতে পারছো কি না। কেন, দু তিনটে জিনিস ম্যাটার করে সায়েন্সে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কতটা আমাদের কাছে আছে। সেকেন্ড সব থেকে বড় ইম্পর্টেন্ট করে, আমার মধ্যে সত্যি কি সেই নলেজটা আছে, মানে আমার ভেতরে আমাকে কোশ্চেন করতে হবে, হ্যাঁ আমি কি পারবো, কারোর চাপে না নিয়ে আমি কি পারি, সেটা হচ্ছে একটা প্রশ্ন, যে আমার দ্বারা কি হবে সত্যি, কারোর কথায় প্রভোগ হয়ে হব না তো। তিন সব থেকে মেজর ইম্পর্টেন্ট, যে আমি কি জার্নিটা কমপ্লিট করতে পারবো। কেন অনেকে জার্নি শুরু করে, কমপ্লিটটাই করতে পারে না, মাঝখানে পরিস্থিতি খারাপ হয়ে যায়, বন্ধু বান্ধব বলো, সিচুয়েশন বলো, এনভায়রনমেন্ট বলো, অনেক প্রবলেম। তো এইগুলো যাওয়া যায়, একটা বেসিক নলেজ আমি তোমাদের প্রোভাইড করেছি। এবার আসবো কমার্স। যেহেতু কমার্সের টিচার, কমার্স নিয়ে আমি এগিয়েছিলাম, তো এটার সম্পর্কেও আমি তোমাদেরকে ডিটেলে বলে দেবো। তো দেখো, কমার্সের একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যে স্যার কমার্স না আলাদা সাবজেক্টে হয় না। ব্যাপারটা কি হয়, যখন তুমি আমার কাছে পড়তে আসবে, যারা আসবে, অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, বিএসটিডি, বা অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, ইকোনমিক্স, এইভাবে কম্বিনেশনে আসবে। কমার্সের লাইন হচ্ছে কিভাবে ভাগ হয়, যদি কেউ কমার্সে এইচএস কমার্স করো, কমার্স করার পর সাবজেক্টগুলো এখানে লেখা আছে, আর একটা পেজ আছে সাবজেক্ট কম্বিনেশন, বলে দেবো। যদি কেউ বিকম করেছো, এবার বিকম করার পর এমকম করেছো, তাহলে তুমি টিচার বা প্রফেসর হতে পারো। যদি তুমি বিকম করেছো, বিকমের পর এমকম করেছো, টিচার বা প্রফেসর হতে পারে। বিকম করার পর যদি এমবিএ করি, যেটা হচ্ছে সব থেকে বড়, ক্যাট এক্সাম দিয়ে, অনেকে ক্যাট দিতে পারে, ম্যাট দিয়ে, সিম্বায়াসিসের এক্সাম দিয়ে এগোয়, যেগুলো মেইন অ্যাকচুয়ালি এমবিএর মতন এগোয় প্রপার ওয়েতে, কট লাইন নয়। তাহলে তুমি যে কোনো কোম্পানির ম্যানেজার
সিএফও এসব জায়গায় যেতে পারো। কারণ এমবিএরও আবার অনেকগুলো ক্যাটাগরি, একটা মার্কেটিং, এইচআর, ফাইন্যান্সটা একটু টাফ হয়, ফাইন্যান্সটা মেন হয় আমাদের জন্য। এছাড়া তুমি সবথেকে লেজেন্ডারি প্রফেশনাল কোর্স সিএ সিএমএ যেতে পারো। তুমি অডিটর হতে পারো, লিগাল অ্যাডভাইজার হতে পারো, এরকম লাইন আছে। এবার বলে শুনতে কেমন লাগছে স্যার, সিএ, অডিটর, অডিটর যা তা কথাই নয়, রেসপেক্ট সবার ওপরে। লিগাল অ্যাডভাইজার যা তা ব্যাপার নয়, কোম্পানি সেক্রেটারি করে অনেকে লিগাল অ্যাডভাইজার হয়, যা তা কথা নয়। ভারতবর্ষে যত কোম্পানি আছে একজন অডিটর লাগে। ভারতবর্ষে যাদের 2 কোটি টাকার ওপর সেল আছে তাকেই অডিটর অ্যাপয়েন্ট করতে হয়। পানালাও যদি 2 কোটি টাকার উপর বছরে সেল করে তাকে অডিটর লাগে অডিট করাতে। মার্কেট ছোট নয়, বহুত বড়। লিগাল অ্যাডভাইজার 5 কোটি টাকার উপর যে কত কোম্পানি আছে, একটা করে লিগাল অ্যাডভাইজার লাগে। এবার তুমি বলে স্যার অডিটর মানে কি? অ্যাকাউন্টসের অডিট হয়, ট্যাক্সের অডিট হয়, অ্যাকাউন্টস অডিটরকে বলা হয় স্ট্যাটুটারি অডিটর। অডিটরেরও অনেক ভাগ আছে, লাইন বড় কিছু। এই কমার্স নিয়ে প্রপার সিএ করলে তোমরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং যেতে পারো, যে শেয়ার মার্কেট নিয়ে কী হতে পারে, ইনভেস্টমেন্ট কী করা আনা যায় করা যায় সব কিছু। স্যার এত দূর যাব, এত খাটনি, এইচএসের পর ওই পড়াটা করবো, যদি না করতে পারি। একটা কথা বলি, পৃথিবীতে না পারি মানুষের কাছে কিছু নেই। আমি তোমাকে একটুখানি কথা বলছি, আমার কাছে এরকম অনেক স্টুডেন্টস ছিল, মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে 90% উপরে মার্কস গেইন করেছে। অনেকে, একজন দুজন এক্সাম্পল নয়, অনেকে। জাস্ট একটা জিনিসই আমি বলেছি, ডিসিপ্লিন। রোজকার পরে রোজ কর, এর থেকে বেশি কিছু লাগে না। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে পড়াশোনার টেকনিক আমার কাছে। এবার স্যার এত কিছু যে যেতে চাই না, সিম্পল বলো না, সিম্পল। আমি একটু কম পড়াশোনা করি, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, পরে টাকা পয়সা কামিয়ে আরও কিছু করে নেবো ভবিষ্যতে ভাবি। শুধু বিকম যদি আমি করে ফেলেছি না, যেটা লালকেলিতে, আমি অ্যাকাউন্টেন্ট হতে পারি। ধরো আমি আর্টসে গ্র্যাজুয়েশন করলাম, আমার নিজস্ব কোনো কাজ নেই, আমি যে কাজটা সায়েন্স স্টুডেন্টরা করবে, আর্টস স্টুডেন্টরা করবে, বিপিও সেক্টরেই কাজ করব। সায়েন্সেও তাই, কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশনে কোনো ব্যাপার নেই। হ্যাঁ তুমি এগোতে থাকো, আরও মাস্টারেট করো, পিএইচডি করো, তখন না ব্যাপার আছে। কিন্তু আমাদের কমার্সের একটা ব্যাপার আছে, তুমি গ্র্যাজুয়েশন পাস করলে একটা অ্যাকাউন্টেন্ট হতে পারো, 25 থেকে 30 হাজার টাকা স্যালারি অ্যাট প্রেজেন্ট ইনফ্লেশন চলছে ওয়েস্ট বেঙ্গলের বুকে। স্যার আর স্যার ট্যাক্স কনসালটেন্ট এর জন্য কি আলাদা ডিগ্রি লাগে? একদম না। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না, ব্যাংকিং, জিএসটি ইন্সপেক্টর, আইটি ইন্সপেক্টর, কাস্টম অফিসার, ট্রেডার, ইনভেস্টর, রেল থেকে শুরু করে ট্রেজারার, ফাইন্যান্স ম্যানেজার সব হতে পারি। মজাদার ব্যাপার কি জানো, সরকারি চাকরির একটা জবই আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, যেটা শুধু কমার্সের স্টুডেন্টরা দেয়। বলে স্যার মানে, ধরো গ্র্যাজুয়েশন করলাম, সায়েন্স আর্টস কমার্স, তার প্রত্যেকে তো সরকারি চাকরি দেবে, ইউপিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস, কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টস একমাত্র কমার্স স্টুডেন্টরা দিতে পারে। মানে ধরো 100 জনের মধ্যে 1/3 হয়ে গেল যে কমার্স, তারাই একমাত্র যেতে পারবে। এবার প্রশ্ন উঠেছে স্যার আমাদের ফিউচার কত বেটার, কিভাবে এগোতে পারি? দেখো তোমাদের কাছে এই 3টে সেগমেন্ট আছে, যে সেগমেন্টে তোমরা এগোতে পারো। অনেকে ডিসাইড করে নিয়েছো, বাট আমি তোমাকে একটা কথা বলি, হুট করে ডিসিশনটা নেওয়ার আগে প্রপারলি তোমাদের জানা উচিত, এই 12 তারিখে ভিডিওটা আসছে, যে আমি কত দূর এগোতে পারি, কতটা ব্যাপার, কতটা টাফ। সত্যি কথা বলতে গেলে আর্টস, সায়েন্স, কমার্স তিনটেই টাফ, কোনো সোজা কিছু না, কারোর পড়া ইজি না। বাট কমার্স একটা বেনিফিট কি, তুমি জিরো থেকে স্টার্ট করতে পারো। মানে ধরো কেউ স্কুলের লাস্ট বয় আর স্কুলের ফার্স্ট বয়, তারা যদি কমার্স পড়তে আসে, যদি ঠিকঠাক পড়াশোনা করে, দুজনেই একে অপরকে টক্কর দিতে পারবে। কারণ নতুন তো সব, আর নতুন ভয়ের নাম মজা। যারা করে তারা মজা এগোয়, এবং আমার কাছে যারা পড়েছে সিনিয়রদের জিজ্ঞাসা করবে যারা মজা আছে কিনা। এবার একটু নিজের চ্যানেলে বা নিজের সেন্টারে একটু গুণগান করি। এটা একটা জায়গা, যে এখানে হচ্ছে আমি দুখানা সেন্টার আছে আমার। একটা হচ্ছে কি আমাদের পদ্মা সিনেমা হলের ওখানে কাঠগোলা, ওখানে আমি পড়াই। আর একটা হচ্ছে আমাদের রেল পার্ক, যে সেন্টারে এখন রেকর্ডিং চলছে, সোদপুর, সেখানে। ডেমো ক্লাস তো আসবে, তোমরা দেখেই নেবে আমরা কি কি প্রোভাইড করছি। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এইগুলো। স্যার এখন পড়াশোনার চেঞ্জ হয়েছে, অনেক স্টুডেন্টদের জন্য এগুলো করা, যে স্যার আমরা প্রপার ম্যাটেরিয়াল দিচ্ছি, নোটস, প্রপার নোটস, যে কীভাবে কী করা যেতে পারে, কোন রকম সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার সব কিছু। যদি চ্যানেলটাকে ফলো করো খুব তাড়াতাড়ি একটা সাজেশন পেপারও আসবে। হ্যান্ড রিটেন নোটস মানে ক্লাসে যে নোটগুলো আমি করাই
সেইগুলো পুরো পিডিএফ ফর্ম তুমি পেয়ে যাবে পুরো সেমিস্টারের। মানে কোনো বন্ধুর কাছে যেতে হবে না তোমাকে, ঠিক আছে? ক্লাস ওয়াইজ আমার কাছেই পাবে। একটু পাঠান, আরে কে স্যার কি করেছে ভুলে গেছি, দরকার নেই, আমি আছি তো তোমাদের জন্য, পার ডে ক্লাসের নোট পার ডে দিয়ে দেবো। প্র্যাকটিস, আমাদের পরীক্ষার 1 মাস আগে যদি সিলেবাসটা আমরা রেডি করি, করার পর আমরা প্র্যাকটিস চলে আসি। সব থেকে বড় জিনিস ব্যাকআপ ক্লাস। ও স্যার বিয়ে বাড়ি আছে, ঠিক আছে যাও এনজয় করে আসো। বিয়ে বাড়ি করে আসার পর স্যার আমি ক্লাসটা মিস হয়ে যাবে, কোনো মিস হবে না, আমি তো আছি। পুরো ক্লাসটা রেকর্ড হয়, সমস্ত ক্লাসটাই তোমাদের কাছে থাকবে এবং তোমরা দেখতে পারবে। এবং পরীক্ষার আগে এই ক্লাসটা অ্যাভেলেবেল করে দেবো আমার স্টুডেন্টদের জন্য, যারা ধরো আজকে ধরো প্রথমে পড়া শুরু করেছি, 4 মাস পর একটা জায়গা ভুলে গেছি, ওই জায়গাটা লাগবে, আমি পুরো লিস্ট অনুযায়ী বলে দেবো, আমাকে বলবে স্যার এটা লাগবে, আমি সেই ক্লাসগুলো দিয়ে দেবো। যখন দিয়ে দেবো তোমরা এসে দেখবে, রিক্যাপ করে নিয়ে চলে গেলে। কারণ পড়াশোনাটা মেন, অপশান থাকাটা দরকার। মান্থলি টেস্ট তো, ক্লাস টেস্ট তো আমি নিই, আর মক টেস্টও চলে। এবং আমার বুঝতেই পারছো এই ক্লাসে কি ব্যাপার আছে। খুব, আমি সবসময় একটা জিনিস জানতাম, আমি যে ফ্যামিলি থেকে বিলং করে এসেছি, পড়াশোনা ইম্পর্টেন্ট, কিন্তু সবার পক্ষে পড়াশোনা এফোর্ড করা সম্ভব নয়। তো হিউজ ফিস, হিউজ দরকার নেই, আমাদের দরকার আছে নলেজ, পড়াশোনার জায়গাটা এগোনোর জন্য যতটা প্রয়োজন ততটা এগোবো, ভুলভাল খরচা করা নয়। নতুন সিলেবাস লঞ্চ হয়েছে, থার্ড সেমিস্টার হয়েছে। থার্ড সেমিস্টারে এই আমার এই চত্বরে যারা আমার কাছে পড়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এখানে দাঁড়িয়ে আছে তোমাদের স্কুলের নাম অনুযায়ী। তো এটা তোমরা নোটপ্যাডেও দেখতে পাবে বা এখানেও দেখতে পাচ্ছ। এবং আগের বছর লাস্ট যে এইচএস হলো, সেই এইচএসে মার্কস যারা হচ্ছে ক্লাস 12-এ পুরনো সিলেবাসে পেয়েছে। আর থার্ড সেমিস্টারে তো কয়জনের দেখলে এখানে পুরো ছবি দেওয়া আছে। এখানে বলতে পারো স্যার এই পার্সেন্টেজগুলো এত কম কেন? প্রজেক্টের নাম্বার ছাড়া, প্রজেক্টের নাম্বার ছাড়া যখন ফোর্থ সেমিস্টারটা জয়েন্ট হবে আর প্রজেক্টের নাম্বার জয়েন্ট হবে, এই মার্কসটা অনেক উপরে চলে যাবে, 97 থেকে 98%-এর কাছাকাছি চলে যায় মোটামুটি, ঠিক আছে? এরা হচ্ছে সেই স্টুডেন্ট। আরও আছে, সবার তো দেওয়া সম্ভব নয়, যাদেরটা নেই কিছু মনে করবে না আমার স্টুডেন্টরা, দিয়ে দেবো। আর এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের যারা খুব ভালো মার্কস তুলেছে। এবং আমার ইনস্টাগ্রামে যদি তুমি ঢোকো তাহলে দেখতে পারবে অনেকের নাম্বার আমি সবসময় ছেড়ে দিই, যে যারা হচ্ছে অনেক, মানে যারা ভালো নাম্বার পাবে তাদের তো ছাড়বই, এটা উচিতও ছাড়া, যে তাদের অ্যাপ্রিসিয়েট আমি সবসময় করি, তারা আমার সাথে ছিল। দেখো রেজাল্ট তো আমরা একা করতে পারবো না, রেজাল্ট করতে গেলে আমাদের এগোতে হয়। বাট হ্যাঁ, এছাড়া আমরা অনেক অ্যাক্টিভিটির সাথে আমরা জয়েন্ট হয়ে থাকি, টিচার্স ডে বলো, পিকনিক বলো, মক টেস্ট বলো, সব কিছুতে। কোন কোন ক্লাস পড়াচ্ছি, কি বৃত্তান্ত, সব কিছু এখানে দেওয়া আছে আমার। তোমাদের সাথে আমি সবসময় আছি। এবং কটা করে ক্লাস দিচ্ছি কম্বিনেশনে, যেমন ধরো কেউ অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, বিএসটিটি নিচ্ছ, 3টে ক্লাস পাবে সপ্তাহে। অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, ইকোনমিক্স 3টে পাবে। অ্যাকাউন্টেন্সি, বিজনেস ইকোনমিক্স কেউ নিয়েছো, তারাও 3টে পাবে। আর যারা ইকো সায়েন্সে আছো, আর্টসে আছো এবং কমার্সের ইকোনমিক্স আছো, একটা ইকোনমিক্স ক্লাস এনাফ। লাগলে তো আমরা, সত্যি কথা বলতে গেলে একটা বলা থাকে, একটা কোনোদিন হয় না, বাট হয়ে যায় সিলেবাস অনুযায়ীও অনেক সময়। বাট প্র্যাকটিস, একটু রিভিশন ক্লাস, এগুলো তো সবই জয়েন্ট হবে আমাদের। তো তারপরে বলবে না ও স্যার তুমি তো একটা করবে বলেছিলে, পরীক্ষার আগে 3-4টে একটু এক্সট্রা ক্লাস দিয়ে দিয়েছো, সেগুলো বলবো না আবার। আর সিএ ফাউন্ডেশন, বিকম প্রত্যেকটাই আমি তোমাদের ধরে দিয়ে দিয়েছি। আর এই লিস্টটা তো তোমাদের কাছে আছে। আমি সবসময় বলবো তোমরা তোমাদের নিজের কেরিয়ার নিজে চয়েস করো। একটা কথা আছে না, ছোটবেলায় আমাদের বলতো সিনিয়ররা, যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না, গুরু বচনে, নিজের নয়নে দেখা উচিত। আমার ডেমো ক্লাসগুলো রিলিজ হবে, ডেমো ক্লাসগুলো দেখবে, দেখে পছন্দ হবে, দেন যারা কমার্সে আমার কাছে অ্যাডমিশন নেবে অবশ্যই আসবে, অলওয়েজ ওয়েলকাম। অ্যাকচুয়ালি সেইভাবে অতটা করতে পারি না আমরা, বাট চেষ্টা করি যে তোমাদের পাশে দাঁড়ানো। আমি একটা কথা সবসময় বলি, আমি আছি তোমাদের সাথে, ছায়ার মতন দাঁড়িয়ে থাকবো, তোমাদের বাবা মাও দাঁড়িয়ে থাকবে, সবাই দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকে তোমাদেরকে ভালোবাসে প্রচণ্ড। বাট হ্যাঁ, ঠান্ডা মাথায় রিল্যাক্সের জীবনে এগোতে হয়, কোনো চাপ নেবে না, সব কিছু জীবনে করা দরকার, একটু বদমাইশিও দরকার, কিন্তু একটু একটু পড়াশোনা করা দরকার, কিন্তু ওটা বেশি করা একটু দরকার, খেলাধুলা দরকার জীবনে। জীবনে এগোনোর জন্য প্রত্যেকটা জিনিসই দরকার হয়। বেশি কিছু বলা দরকার নেই, কেন বেশি কিছু করার প্রয়োজনীয়তা নেই আমাদের। আমাদের দরকার আছে একটা পারফেক্ট পার্সন হওয়া, পারফেক্ট মানুষ হওয়া, কেন আমরাই হচ্ছে সেই পরবর্তী জেনারেশন যারা আমরা এগোবো নিজেরা। 10 বছর ধরে আমি যখন জব করতাম, জব ছেড়ে যখন আমি প্রফেশনে ঢুকি, 10 বছর ধরে আমি তোমাদের সাথে আছি। সত্যি কথা বলতে গেলে আমি এই জায়গাটাতে পৌঁছেছি একা আমার জন্য নয়,
তোমাদের জন্য। তোমরা অনেকে আমাকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, সাপোর্ট করেছো, আর যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। এবং আমি জানি এই ভালোবাসা অনেক মূল্যবান। তো মাথায় রাখবে, শুভম স্যার অলওয়েজ তোমাদের সাথে আছে, তোমাদের সাথেই থাকবে, কোনো টেনশন নেই। পরীক্ষার আগের দিন রাত্রিবেলাও যদি মনে পড়ে স্যার এটা কি হলো, আমি তোমাদের সাথে আছি। আমি বেঁচে আছি তো আমি তোমাদের সাথে আছি, না থাকলে জানি না। যাই হোক, চলো আজকে এইটুকুনি আমি কেরিয়ার কাউন্সেলিং করালাম। এর থেকে বেশি জানতে হলে আমাকে বলবে, অনেক কিছু ডিটেল থাকে সেগুলো বলা যায় না শুধু ভিডিওতে। আস্তে আস্তে আমরা এগোবো। হ্যাঁ, কমার্স ওরিয়েন্টেড একটা ক্লাস করা উচিত। এইচএস যারা দিচ্ছে তাদের জন্য কমার্স ওরিয়েন্টেড একটা, শুধু কমার্স ওরিয়েন্টেড এইচএস এর পর কি করবো, আরো বেটার কি লাইন একটু এক্সপ্লেন করে দেবো। কারণ যেহেতু মাধ্যমিকের স্টুডেন্ট, আমি তিনটে জিনিসটাই বললাম। এইচএস যারা দিচ্ছে, তোমরা যদি মনে করো যে কমার্সের ফিউচার প্ল্যান কি হবে দেখার জন্য, অবশ্যই ওটা দেখতে পাবে, এই মাসের মধ্যেই ছাড়বো। ঠিক আছে, চলো, টাটা। এবং ভালো করে, এই সকাল 8টা নাগাদ ভিডিও রিলিজ হচ্ছে, খুব ভালো করে দেখো। অসুবিধা হলে আমাকে বলবে, আমার নাম্বার দেওয়া আছে, ফোনও করবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি আছি অলওয়েজ। চলো, টাটা।